হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লাস 10-এর সমাজবিজ্ঞান যেটা আছে সেটির প্রথম চ্যাপ্টার যেটা আছে অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু এবং সম্পদ সেটির বিষয়ে আলোচনা করব। এখানে প্রধান আলোচ্য বিষয় যেগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে অর্থনৈতিক ভূগোলের সংখ্যা, বিষয়বস্তু, পরিসর এবং শাখা প্রশাখা, এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তো দেখে নেই অর্থনৈতিক ভূগোলের সংখ্যা কী এবং বিষয়বস্তু কী। ভূগোল বিষয়টি প্রধানত প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোল হিসাবে দুটো ভাগে বিভক্ত। প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল। ভূগোল কয়টি ভাগে বিভক্ত? দুইটি ভাগে। এখানে আছে প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল, দুটো ভাগে ভূগোলকে বিভক্ত বা ভাগ করা হয়েছে। অর্থনৈতিক ভূগোল মানব ভূগোলের অন্তর্গত এক অন্যতম প্রধান শাখা। আর অর্থনৈতিক ভূগোল যেটি আছে সেটি মানব ভূগোলের সাথে মিলিত বা এটির একটি শাখা। ভূগোলের যে শাখা সম্পদের উৎপাদন, বিতরণ, উপভোগ এবং বিনিময় আর তার সঙ্গে জড়িত মানুষের সমূহ কার্যকলাপ, স্থান ও কাল সাপেক্ষে অধ্যয়ন করা হয় তাকে অর্থনৈতিক ভূগোল বলে। আমরা ভূগোলে যে ভূগোলের শাখায় আমরা কী পড়ি? উৎপাদন, মানে কোনো জিনিস উৎপাদন করা, এরপরে বিতরণ, এই উৎপাদিত জিনিসগুলা বাটিয়া দেওয়া, এরপরে উপভোগ মানে খাওয়া দাওয়া, যে খায় এই জিনিসগুলা নিয়ে, এরপরে বিনিময়, এর পরিবর্তে কি পাও? তুমি টাকা পাও। আর তার সঙ্গে মানুষের সমূহ কার্যকলাপ আর এর যে জড়িত মানুষ সেগুলোর কার্যকলাপ স্থান ও কাল সাপেক্ষে, অর্থাৎ কোনো একটি স্থানে বা কোনো একটি কালে এই সাপেক্ষে যদি আমরা অধ্যয়ন করি তাহলে তাকে বলে অর্থনৈতিক ভূগোল। আসলে পৃথিবীর সকল স্থানে প্রাকৃতিক পরিবেশ যেভাবে এক হয় না, ঠিক সেই রকমভাবে মানবসৃষ্ট পরিবেশও ভিন্ন ভিন্ন হয়। আমরা যদি দেখি যে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ যে গড গিফটেড যেটাকে বলা হয়, এই পরিবেশ যদি আমরা দেখি তাহলে দেখব প্রাকৃতিক পরিবেশটা সকল জায়গায় এক নয়। কোনো জায়গায় গরম, কোনো জায়গায় ঠান্ডা, কোনো জায়গায় বেশি গাছপালা, কোনো জায়গায় কম গাছপালা, এরকম দেখতে পাই। কিন্তু সেই ঠিকই রকম মানবসৃষ্ট পরিবেশ ভিন্ন ভিন্ন। মানবসৃষ্ট যেগুলো আছে মানুষের দ্বারা তৈরি পরিবেশ, সেটাও বিভিন্ন হয়। ভূপ্রকৃতি আর ভূতাত্ত্বিক গঠনের পার্থক্য নিজে জলবায়ু ও মাটির বৈশিষ্ট্যের তারতম্যের জন্য ভূপৃষ্ঠের প্রাকৃতিক পরিবেশ ভিন্ন ভিন্ন হয়। আর ভূপ্রকৃতি আমাদের যে পৃথিবীর প্রকৃতি আছে এবং ভূতাত্ত্বিক গঠনের, কোনো জায়গা উঁচু, কোনো জায়গা নিচু, কোনো জায়গা পাহাড় পর্বত, এরকম পার্থক্য আছে। এবং জলবায়ু ও মাটির বৈশিষ্ট্যের, জলবায়ু কোনো জায়গার জলবায়ু ঠান্ডা, কোনো জায়গার জলবায়ু গরম, বেশি গরম, এরকম। আর মাটির বৈশিষ্ট্য, মাটি কোনো জায়গায় ফসল ফলানোর জন্য বেশি ভালো, কোনো জায়গায় কম, এরকম তারতম্য হওয়ার ফলে মানে ডিফারেন্স হওয়ার ফলে আমরা কি পাই? যে প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরনের হয়ে থাকে। উদাহরণস্বরূপ ভূপৃষ্ঠের কোনো স্থান পার্বত্য উচ্চভূমি, আবার কোনো স্থান উর্বর সমভূমি, সাগর মহাসাগরীয় উপকূল ভূমি, কোনো স্থান আবার জলবায়ুভাবে অতিশয় ঠান্ডা, এগুলো আমরা দেখতে পাই। তাহলে নিচে চলে যাই দেখি, বা অতিশয় উষ্ণ। আচ্ছা, তদুপরি কিছু অঞ্চল অরণ্যে ভরা বা অন্য কিছু অঞ্চল ভূমিস্খলন ও জলপ্লাবনের মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত। আর কোনো জায়গায় অরণ্য মানে গাছপালায় ভর্তি, আর কোনো জায়গায় কী করা আছে? ভূমিস্খলন মানে মাটি ধসে নেমে যার। এবং কোনো জায়গায় কী হয়? জলপ্লাবন মানে ফ্লাড এসে যায়। এরকম প্রাকৃতিক দুর্যোগও আসে। ভূমিস্খলন আর জলপ্লাবন বা এই ফ্লাড যেগুলো আছে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো মানবসৃষ্ট দুর্যোগ বা মানুষের তৈরি করা কোনো পরিবেশ না। স্বচ্ছ গাছপালা, জল, খনিজ সম্পদ ইত্যাদি অনুরূপ প্রাকৃতিক সম্পদ প্রাচুর্য, বিতরণ আর গুণাগুণের ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য দেখা যায়। আর আমরা দেখি যে গাছপালা, জল, খনিজ সম্পদ, এগুলি প্রাকৃতিক সম্পদের যেগুলো বিতরণ আছে পৃথিবীর মাঝে, সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন দেখা যায়। প্রাকৃতিক পরিবেশের এমন পার্থক্যের ফলে মানুষ এবং পরিবেশের সম্পর্ক পৃথিবীর সকল স্থানে এক হয় না। আর যে জায়গায় যদি প্রাকৃতিক পরিবেশ বেশি পাওয়া যাবে সেখানে মানুষও বেশি পাওয়া যাবে, প্রাকৃতিক সম্পদ বেশি পাওয়া যাবে, মানুষ বেশি পাওয়া যাবে। এভাবে আমরা
আর মানব জাতি এবং প্রাকৃতিক পরিবেশের সাথে একটা কী আছে সম্পর্ক হয়ে গেছে এবং এর ফলে সৃষ্টি হওয়া মানব পরিবেশে ভিন্ন ভিন্ন হয়। আর এর জন্য আমরা মানুষের দ্বারা বিভিন্ন ধরনের সৃষ্টি একে আলাদা হয়। যেমন একটি মরুভূমিতে যদি একটি ঘর বানানো হয় সেটিতে এসি লাগানো হবে, কিন্তু একটি ঠান্ডা জায়গায় যদি ঘর বানানো হয় সেটিতে ঠান্ডা এসি লাগানো হবে না। এরকম আমাদের মানুষের যেগুলো মানবসৃষ্ট জিনিস যেগুলো আমরা বানাই সেগুলো পরিবেশের সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের দেখতে পাই। উর্বর সমভূমি অঞ্চল, কৃষি উপকূলীয় অঞ্চল, মাছ ধরা কার্য এবং যাতায়াত ব্যবসায়, খনিজ সম্পদে ভরপুর অঞ্চল, শিল্প আর গাছের প্রাচুর্য রয়েছে এমন অঞ্চল পশুপালনের ক্ষেত্রে বিশেষভাবে উপযুক্ত হয়। আর যে জায়গায় উর্বর সমভূমি সমভূমি অর্থাৎ সমান জায়গা কৃষিকার্যের জন্য অথবা মাছ ধরার কার্যে, যাতায়াত ব্যবসা কার্যে, খনিজ সম্পদে ভরপুর অঞ্চল সেগুলোতে শিল্প মানে খনিজ সম্পদ যেখানে থাকে সেখানে আমরা শিল্প প্রতিষ্ঠান দেখতে পাই। আর গাছের প্রাচুর্য রয়েছে, যেখানে গাছ পাওয়া যায় সেখানে পশু বেশি পাওয়া যায়। প্রকৃত প্রস্তাবে ভূপৃষ্ঠ বিরাজমান প্রাকৃতিক ও মানবসৃষ্ট পরিবেশের উপাদানগুলি বিভিন্নতার ধরুন মানুষের জীবন প্রণালী, অর্থনৈতিক কার্যকলাপ সকল স্থানে ভিন্ন ভিন্ন হয়। আর এই যে আমাদের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট পরিবেশের উপাদানগুলি মানে যেগুলো আছে সেগুলোর বিভিন্নতা ভিন্ন ভিন্ন মানে একে অপরের সাথে মিল একটু কম। এর জন্য আমরা মানুষের যে কার্যকলাপ সেগুলোর উপর আমরা কী পাই, যে মানুষের জীবনযাপন এই জীবনযাপনগুলো একে অপরের থেকে ভিন্ন হয়। এই পার্থক্যের দরুন কোনো এক স্থানে যখন কৃষিকার্য উন্নত হয়, অন্য স্থানে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা বা মৎস্য উৎপাদন কার্য ভালো হয়। কোনো জায়গায় যদি আমরা দেখতে পাই, যেমন হরিয়ানা এরপরে পাঞ্জাব, এগুলোতে কৃষিকার্যের জন্য খুবই বিখ্যাত, কিন্তু ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা এগুলোর জন্য গুজরাট এরপরে কর্ণাটকা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটি জায়গা কিন্তু আলাদা, প্রকৃতির কারণে এগুলো হয়েছে। এ কারণে পৃথিবীর সকল স্থানে একে অপরের উপর নির্ভরশীল করে সম্পর্ক রক্ষা করে চলে। আর এর জন্যই আমরা পৃথিবীর যে একে অপরের সঙ্গে সম্পর্ক যেটা আছে সেটা রক্ষা করে চলতে হয়। অর্থনৈতিক ভূগোল সম্পদ এবং মানুষের কাজকর্ম ইত্যাদির সঙ্গে জড়িত এই ধরনের সকল কথাই আলোচিত হয়। আর অর্থনৈতিক ভূগোল যেটা আছে সেটিতে আমরা সম্পদ আর মানুষের কাজকর্ম যেগুলো আছে এইগুলার সঙ্গে জড়িত আমরা এই ধরনের কথা আলোচনা করি। এরপরে দেখে নেই অর্থনৈতিক ভূগোলের পরিসর এবং শাখা প্রশাখা। অর্থনৈতিক বা আর্থিক যে ভূগোল আছে সেটির পরিসর মানে কতটুকু বিস্তার এবং শাখা এবং প্রশাখা তার ব্রাঞ্চগুলা। অর্থনৈতিক ভূগোলে প্রধানত মানুষের অর্থনৈতিক কার্যকলাপের বিতরণ এবং এর সঙ্গে জড়িত কারকে আর প্রক্রিয়াসমূহ অধ্যয়ন করা হয়। অর্থনৈতিক ভূগোলে আমরা কি পড়ি? অর্থনৈতিক ভূগোলে আমরা পড়ি যে মানুষের কার্যকলাপের দ্বারা বিতরণ এবং এর সঙ্গে জড়িত কারক, কোন কারণে মানুষ এই জায়গা থেকে অন্য একটি জায়গায় এই জিনিসগুলা নিয়ে যাচ্ছে, যেগুলো উৎপাদিত হচ্ছে বা অন্য জায়গা থেকে নিয়ে আসছে, এগুলো আমরা সম্বন্ধে আলোচনা করি। এই জ্ঞানের পরিসর মূলত নিম্নে উল্লিখিত বিশেষ কয়েকটি প্রশ্নের উপর বিস্তৃত। অর্থনৈতিক কার্যটি কোথায় অবস্থিত? অর্থনৈতিক কার্যটি কোন জায়গায় অবস্থিত? অর্থনৈতিক কার্যটির বৈশিষ্ট্যগুলি কী? অর্থনৈতিক যে কার্যগুলো আমরা করব সেগুলার বৈশিষ্ট্য গুণগুলো কী? অর্থনৈতিক কার্যটি অন্য কী কী অনুষঙ্গের সঙ্গে জড়িত এবং এই অর্থনৈতিক কার্যকলাপ যেগুলো সেগুলো আমরা কোন কোন জিনিসের সঙ্গে জড়িত, যেগুলো না থাকলে অর্থনৈতিক ভূগোল আমরা দেখতে পারবো না। অর্থনৈতিক কার্যটি যেখানে অবস্থিত সেখানে কেন এই কার্য সম্ভব হয়েছে? অর্থনৈতিক কার্য যেটা আছে সেটি এই জায়গায় কেন হয়েছে, কীভাবে হয়েছে? যেমন সমুদ্রপৃষ্ঠে আমরা মাছ ধরার কার্য দেখতে পাই, অর্থনৈতিক ভূগোল সেটি আছে, কেন এটা এখানে সমুদ্র আছে? অর্থনৈতিক কার্যটি যেখানে সংঘটিত তার পরিবর্তে অন্য আরেক স্থানে ঘটলে বেশি ভালো হতো কিনা? অর্থনৈতিক কার্য যেখানে আছে সেখানের পরিবর্তে অন্য একটি জায়গায় অর্থনৈতিক কার্যটা যদি হতো তাহলে আরও ভালো হতো কিনা? এই সম্বন্ধে প্রশ্নগুলোর আমরা উত্তর এখানে দেখতে পারবো। উক্ত পাঁচটা প্রথম তিনটের সঙ্গে পরস্পর অর্থনৈতিক ভূগোল জড়িত, আর পাঁচটা প্রশ্নের মধ্যে তিনটি যেটা আছে সেগুলো অর্থনৈতিক ভূগোলের সাথে জড়িত, কিন্তু পরের দুটো প্রশ্ন বিশেষত আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদ রচনা করেছে। আধুনিক অর্থনীতির ভূগোলের পিতৃস্বরূপ জর্জ এখানে তোমরা এইটা দেখে নেবে, জর্জ
চিসাম, হ্যাঁ, জর্জ চিসাম তিনি হচ্ছেন আধুনিক অর্থনৈতিক ভূগোলের পিতৃ বা পিতাস্বরূপ আমরা কাকে বলি? হ্যাঁ, জর্জ চিসাম। এখানে কোয়েশন আসতে পারে আধুনিক অর্থনৈতিক ভূগোলের, হ্যাঁ, পিতা কাকে বলা হয়? এখানে কোয়েশন দিতে পারে। এখানে শুদ্ধ উত্তরটি হবে জর্জ চিসাম। হ্যাঁ, ওনার মতে কি একটি স্থানের অর্থনৈতিক উন্নয়নের গতি এবং দিক নির্ণয় করাই হচ্ছে অর্থনৈতিক ভূগোলের মূল উদ্দেশ্য। ওনার মতে একটি স্থানের অর্থনৈতিক উন্নয়নের গতি মানে অর্থনৈতিক আর্থিক দিক দিয়া এই জায়গাটা যেমন গরিব ছিল সেখানে ধনী হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, উন্নয়নের গতি এবং দিক নির্ণয় করা হচ্ছে অর্থনৈতিক ভূগোলের মূল উদ্দেশ্য। আর অর্থনৈতিক ভূগোলের মূল উদ্দেশ্য হচ্ছে সেই জায়গার অর্থনৈতিক উন্নয়ন। হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়নের গতি আর অর্থনৈতিক ভূগোল দুইটি একে অপরের সঙ্গে মিলিত। অন্য দুজন অর্থনৈতিক ভূগোলবিদ জনস এবং ডার্কেনওয়াল্ড এর মতে অর্থনৈতিক ভূগোল বিশেষ করে উৎপাদনক্ষম বৃত্তি বা কার্যকলাপ অধ্যয়নের সঙ্গে জড়িত। অন্য দুজনের মতে অর্থনৈতিক ভূগোল যেটা আছে সেটি উৎপাদনক্ষম বৃত্তি এবং কার্যকলাপ মানে আমরা যেগুলো উৎপাদন করি সেগুলোর উপর অধ্যয়ন করা। আর তারই সঙ্গে কিছু অঞ্চল কেন উৎপাদনের প্রাগ্রসর এবং অন্য কিছু অঞ্চল কেন আমদানি ও ব্যবসা বাণিজ্য এগিয়ে, এই ধরনের প্রশ্নগুলি উত্তর উদ্ঘাটনে সাহায্য করে। আর তার এই সঙ্গে কী করে আমাদের যে একটি জায়গায় আমদানি রপ্তানি বেশি হয়, ব্যবসা বাণিজ্য এগিয়ে চলে, আর এগুলোর সম্বন্ধে আমরা জানতে পারি। অর্থাৎ অর্থনীতি ভূগোল মূলত মানুষের উৎপাদনোৎকম কার্য এবং পরিবেশজনিত অবস্থার সঙ্গে এদের সম্পর্ক অধ্যয়ন করে। মানুষের অর্থনীতি বৃদ্ধি বা কার্য 4 প্রকার। মানুষের অর্থনৈতিক বৃদ্ধি কয় প্রকার? 4 প্রকার। মানুষের উৎপাদক কার্য, হ্যাঁ, যেগুলো মানুষ উৎপাদন করে, এবং পরিবেশজনিত অবস্থা মানে পরিবেশ ঠান্ডা গরম সেগুলোর উপর নির্ভর করে একটা অধ্যয়ন করা হয়। আর মানুষের অর্থনৈতিক বৃদ্ধি, অর্থনৈতিক যে কার্য আছে সেগুলো হচ্ছে 4টি রকম। প্রথম স্তরীয়, যে কার্যের দ্বারা মানুষ প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে তাকে প্রাথমিক বৃত্তি বলা হয়। হ্যাঁ, প্রাথমিক স্তরীয় বৃত্তি যেটা আছে সেটি হচ্ছে আমরা যে মানব জাতি শুধুমাত্র এই প্রকৃতি থেকে যে জিনিসগুলো আমরা আহরণ করি সেগুলো হচ্ছে প্রাথমিক বৃত্তি, যেমন কৃষিকার্য, মাছ ধরা, হ্যাঁ, বনজ সম্পদ, হ্যাঁ, এগুলো হচ্ছে খনিজ সম্পদ, এগুলো আমরা প্রাথমিক স্তরীয়। যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই সেগুলো হচ্ছে প্রাথমিক স্তরীয়। দ্বিস্তরীয়, হ্যাঁ, সেকেন্ডারি অকুপেশন যেগুলো আছে সেগুলো হচ্ছে যে কার্যের দ্বারা মানুষ প্রকৃতি থেকে আহরণ বিভিন্ন দ্রব্য নানা প্রযুক্তির মাধ্যমে মানুষের ব্যবহার ও উপযুক্ত করে, সেগুলো দ্বিস্তরীয়। যেমন শিল্প উৎপাদন প্রক্রিয়া, বিভিন্ন নির্মাণ তথা পুনর্নির্মাণ করা কার্য, যেমন আমরা টিন, হ্যাঁ, এরপরে লোহা, এগুলো তো প্রকৃতি থেকে আমরা এই টিন বা লোহা হিসাবে পাওয়া যায় না, সেগুলো আমরা কী করি, এগুলো প্রথমে একটি কী করি প্রযুক্তির সাহায্যে সেগুলো আমরা লোহা বা টিন এগুলো আমরা বানিয়ে আবার বাজারে বিক্রি করি, সেগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের বৃত্তি। তৃতীয় স্তরের বৃত্তি, ত্রিস্তরীয় বৃত্তি, যে কার্যের দ্বারা প্রাথমিক এবং দ্বিস্তরীয় বৃত্তির মাধ্যমে উৎপাদিত সামগ্রীসমূহ উপভোক্তার কাছে আসে তাকে ত্রিস্তরীয় বৃত্তি বলে। আর আমরা যে এই প্রথম স্তরীয় বৃত্তি যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই, দ্বিস্তরীয় বৃত্তি যেগুলো মানবসৃষ্ট মানবের দ্বারা তৈরি করা হয় সেগুলো, হ্যাঁ, সেগুলো উপভোক্তার কাছে আসে মানে যারা এগুলো ইউজ করবো তার কাছে আসে, সেগুলোকে আমরা কি বলি ত্রিস্তরীয়। যেমন যাতায়াত, পরিবহন, বাজার, পাইকারি, খুচরো বিক্রি, এগুলোর দ্বারা আমরা এগুলো পাই। হ্যাঁ, এরপরে হচ্ছে চৌস্তরীয় বৃত্তি। হ্যাঁ, এরপরে চৌস্তরীয় বৃত্তিগুলো দেখে নেই। যে কার্যে দ্বিস্তরীয় অঙ্গ ত্রিস্তরীয় বৃত্তিসমূহ অধিক সচল তথা ফলস্বরূপ করে তোলা হয় তাকে ত্রিস্তরীয়, যেমন ব্যাংক বা অন্য বৃত্তি প্রতিষ্ঠান, প্রচার মাধ্যম, প্রশাসন, শিক্ষা, গবেষণা ইত্যাদির সঙ্গে জড়িত। চৌস্তরীয় বৃত্তি যেগুলো হচ্ছে সেগুলা আমাদের যে ত্রিস্তরীয় বা দ্বিস্তরীয় যে বৃত্তিগুলা, দ্বিস্তরীয় বৃত্তির মাধ্যমে আমরা কি করি শিল্প উৎপাদন প্রক্রিয়া বা কোনো একটা জিনিস কীভাবে বানানো যায় সেগুলো। আর ত্রিস্তরীয় মাধ্যমে একটি জায়গাতে অন্য জায়গায় আমরা কীভাবে এই জিনিসগুলো উপভোক্তার কাছে পৌঁছাতে পারবো সেই সম্বন্ধে কী করা হয়, হ্যাঁ, আলোচনা করা হয় বা সেই সম্বন্ধে একটি সাহায্য পাওয়া যায়। এইটাকে চৌস্তরীয় হচ্ছে। যেমন ব্যাংক থেকে আমরা টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যাংক থেকে পাঠালে ব্যাংক থেকে আমরা উঠিয়ে নিতে পারবো। হ্যাঁ, বা বিত্ত প্রতিষ্ঠান বলা হয় প্রচার মাধ্যমের সাহায্যে আমরা কী করতে পারি, যে চৌস্তরীয় বৃদ্ধি এটা করতে পারি, যেগুলো হচ্ছে কোনো জায়গা থেকে কোনো জায়গায়
জিনিসগুলো যাবে, কোন জায়গায় এইটা বেশি আছে কোন জায়গায় কম আছে সেটা আমরা জানতে পারি। প্রশাসন, শিক্ষা, গবেষণা এদের মাঝে আমরা ত্রিস্তরীয় বা দ্বিস্তরীয় যে বৃত্তিগুলো সেগুলো কী করি একটু হলে সচল আর ফলস্বরূপ মানে থেকে যেভাবে আছে সেভাবে থেকে কিছুটা উন্নত করতে পারি। আচ্ছা, এরপরে বিস্তৃত বিষয় হিসাবে অর্থনৈতিক ভূগোল কয়েকটি পদ্ধতিতে অধ্যয়ন করা হয়। অর্থনৈতিক ভূগোলকে কয়টি ভাগে বিস্তৃত বিষয় মানে অনেক বড় বিষয়, এর জন্য আমরা অর্থনৈতিক ভূগোলকে কয়েকটি ভাগে ভাগ করে, তার মধ্যে আঞ্চলিক বিষয়, বিষয়বস্তু সম্বন্ধীয়, পণ্যদ্রব্য সম্বন্ধীয়, আচরণগত, নীতি নিয়ম, তত্ত্ব বিশ্লেষণ, প্রাতিষ্ঠানিক অধ্যয়নে বিশেষভাবে উল্লেখযোগ্য, এগুলো আমরা উল্লেখযোগ্য। সম্প্রতি অর্থনীতি ভূগোলে ব্যবহারে অধ্যয়নে সাংখ্যিক পদ্ধতি প্রয়োগের সঙ্গে ভৌগোলিক তথা বিশ্লেষণ পদ্ধতি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এবং বিভিন্ন সূত্র, নির্দেশ ইত্যাদি ব্যবহার করা হয়। তাই বহু ক্ষেত্রে ব্যবহারিক অর্থনৈতিক ভূগোল সমস্যা সমাধান পদ্ধতি ব্যবহার করা হয়। মানুষের অর্থনৈতিক কার্যকলাপ যেভাবে বিভিন্ন ঠিক সেই রকম অর্থনৈতিক ভূগোলে বহু বিশেষ শাখা প্রশাখা গড়ে উঠেছে। অর্থনৈতিক ভূগোল সেটিও বিভিন্ন শাখা প্রশাখা আছে। এইসবের মধ্যে কৃষি ভূগোল, এগ্রিকালচারের জিওগ্রাফি, শিল্প ভূগোল, ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি, এরপরে সম্পদ ভূগোল, জিওগ্রাফি ও রিসোর্সেস, এরপরে পরিবহন ভূগোল, ট্রান্সপোর্ট জিওগ্রাফি, এরপরে বাজার ভূগোল, মার্কেটিং জিওগ্রাফি, পরিকল্পনা উন্নয়ন ভূগোল, জিওগ্রাফি অফ প্ল্যানিং ডেভেলপমেন্ট, পর্যটন ভূগোল, জিওগ্রাফি অফ ট্যুরিজম, এগুলো খুবই উল্লেখযোগ্য কয়েকটি অর্থনৈতিক ভূগোল। আচ্ছা, এই তালিকা 1.1 কেও আছে অর্থনৈতিক ভূগোলের এইসব বিশেষ শাখা মানুষের বিভিন্ন অর্থনৈতিক কার্য এবং এইসবের সঙ্গে জড়িত বিভিন্ন কথা এবং তথ্য আলোচনা করে। যেহেতু কোনো অর্থনৈতিক কার্য বা উন্নয়ন প্রক্রিয়ার সাহায্যে পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই সর্বত্র সম্প্রতি সর্বত্র সুস্থায়ী উন্নয়নের সাস্টেনেবল ডেভেলপমেন্ট উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। উল্লেখযোগ্য যে অর্থনৈতিক ভূগোলের এবং এর শাখা উপশাখার অধ্যয়ন সম্পদ ভূগোলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কারণ কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন দেশটির সম্পদের মান এবং প্রাচুর্যের উপর বিশেষভাবে নির্ভর করে। যদি একটি দেশের সম্পদ বেশি থাকে তাহলে তার অর্থনৈতিক উন্নয়নটা বেশি হবে, সেটা আমরা জানি। আচ্ছা, এখানে থেকে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে অর্থনৈতিক ভূগোলের শাখা, অর্থনৈতিক ভূগোলের শাখা এবং বিষয়বস্তু কী আমরা বিষয় থাকে এর মধ্যে। কৃষি ভূগোলের মধ্যে অর্থনৈতিক ভূগোল একটি প্রধান শাখা, সেগুলোতে কৃষি কার্যের সঙ্গে জড়িত কারকসমূহ, কৃষির প্রকার, কৃষির কার্যের বিতরণ পদ্ধতি, শস্যের উৎপাদন এবং তার সঙ্গে জড়িত সূত্র, কৃষি সামগ্রীর বাজার, এগুলো আমরা কী করি অধ্যয়ন করি কৃষি ভূগোলে। এরপরে শিল্পীয় ভূগোল, এখানে শিল্প স্থাপনের সঙ্গে জড়িত অর্থনৈতিক এবং অন্যান্য কারকসমূহ, শিল্পের প্রকার এবং ভৌগোলিক বিতরণ, শিল্পীয় সামগ্রীর উৎপাদন, শিল্প অবস্থানের সঙ্গে জড়িত যুক্ত শিল্পগুলো আমরা কী পড়ি, এখানে কোন জায়গায় শিল্প স্থাপন হবে, কোন জায়গায় শিল্প স্থাপন হলে বেশি ভালো হবে, শিল্পীয় সামগ্রী কোনটা উৎপাদন করব, এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করি। সম্পদ ভূগোল, এতে সম্পদের প্রকার, আঞ্চলিক বিতরণ, যেগুলো সম্পদ আছে সেগুলোর প্রকার কোনটি কোন জাতের, এরপরে আঞ্চলিক বিতরণ, এরপরে সম্পদ উদ্ঘাটন তথা উৎপাদনের সঙ্গে জড়িত কারকসমূহ, সম্পদ এবং উন্নয়নের সম্পর্ক, সম্পদের সংরক্ষণ এবং ব্যবস্থাপনার, এই সম্পদগুলো যেগুলো আছে সেগুলো কীভাবে সংরক্ষণ করব, কীভাবে ব্যবস্থা করব, এগুলো সম্বন্ধে আলোচনা করা হয়। এরপরে পরিবহন ভূগোল, এতে পরিবহন ব্যবস্থার প্রকার এবং তার সঙ্গে জড়িত কারকসমূহ, সম্পদ বিতরণে পরিবহনের ভূমিকা, মানুষের যাতায়াতের তথা অর্থনৈতিক কার্যকলাপের পরিবহনের ভূমিকা, অর্থনৈতিক উন্নয়ন। আমরা পরিবহন ভূগোলে কী পড়ব, পরিবহন ভূগোলে পড়ি যে একটি জায়গা থেকে অন্য জায়গা কীভাবে পরিবহন করে একটি জিনিস নিয়ে যাওয়া যায়, এই সম্বন্ধে। এরপরে হচ্ছে বাজার ভূগোল। বাজার ভূগোলে কী পড়ি, এতে বাজার ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, কারকসমূহ, বাজার প্রকার, বিতরণ, এগুলো আমরা অধ্যয়ন করি। পরিকল্পনা ও উন্নয়ন ভূগোলে কী পড়ি, এতে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জড়িত কারকসমূহ। এরপরে পরিকল্পনা ব্যবস্থা, কীভাবে পরিকল্পনা করব এবং সুস্থায়ী উন্নয়ন, যে উন্নয়ন করব সেটা যেন সুস্থায়ী হয়। অঞ্চল তথা উৎপাদন ভিত্তিতে উন্নয়নের প্রক্রিয়া ইত্যাদি অধ্যয়ন করা হয়। এরপরে হচ্ছে পর্যটন ভূগোল। পর্যটন ভূগোলে আমরা কী পড়ি, এতে পর্যটন এবং তার বিকাশের সঙ্গে জড়িত কারকসমূহ, পর্যটনের প্রকার, পর্যটনের ব্যবস্থা, যেমন কোনো জায়গা থেকে কোনো একটি জায়গায় মানুষ অন্য যেমন কেউ বাইরের দেশ থেকে মানুষ আমাদের ভারতে কি এসে কী দেখবে, এগুলো পর্যটন করবে, দেখবে, যেগুলো ওদের দেশে নাই সেগুলো আমাদের ভারতে এসে দেখবে, বা অন্য একটি জায়গা গিয়ে দেখবে, আমরা অন্য একটি জায়গা গিয়ে দেখব, সেই সম্বন্ধেও একটি উন্নয়নমূলক কার্য
করা হয়। আর এই বিভাগকে আমরা কি বলি? পর্যটন ভূগোল। এরপরে কী দেওয়া আছে? সম্পদের অর্থ এবং গুরুত্ব। সম্পদ যেটি আছে সেটির অর্থ এবং গুরুত্ব সম্বন্ধে এই চ্যাপ্টার এখানে আলোচনা করা হয়েছে। মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল বস্তুকে সম্পদ বলা হয়। আর মানুষের জীবন ধারণ, মানুষ যে বেঁচে আছে সেটার জন্য প্রয়োজনীয় যে কোনো বস্তু সেটা আমরা সম্পদ বলি। পৃথিবীর বুকের বায়ু, জল, সূর্যরশ্মি, মাটি, গাছপালা, ফলমূল, খনিজ পদার্থ ইত্যাদি সকল কিছু মানুষের পক্ষে প্রয়োজনীয়। আর এগুলি হচ্ছে সম্পদ, যেগুলি গাছপালা, সূর্যরশ্মি, ফলমূল এগুলি আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, আর এগুলি আমরা সম্পদ বলি। এই সমূহ সম্পদ মানুষ প্রধানত প্রাকৃতিক বুক থেকে বিভিন্ন উপায়ে আহরণ করে। প্রকৃতি লাভ্য এই সম্পদগুলো মানুষ নিজে শক্তি, বিদ্যা, বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে ব্যবহার করে। এই সম্পদ প্রাচুর্যের মানুষের মৌলিক প্রয়োজন, খাদ্য, আশ্রয়, বস্তুসহ অন্যান্য বহু চাহিদা পূরণ করে হয়েছে। অধিকত্ব ও জীবনধারণ মানদণ্ডের উন্নয়ন মানদণ্ডের উন্নয়ন সম্ভব হয়েছে, কিন্তু স্মর্তব্য যে পৃথিবীতে উপলব্ধ যে কোনো বস্তুই সম্পদ নয়। আর এই সব কিছু কিন্তু সম্পদ না। প্রখ্যাত অর্থনীতিবিদ জিমারমানের মধ্যে সম্পদ হতে হলে কোনো বস্তুর কার্যকারিতা এবং উপকারিতা এই দুটো গুণ থাকতে হবে। একটি জিনিস সম্পদ যদি হতে হয় তাহলে তার কার্যকারিতা, কাজ করার ক্ষমতা থাকতে হবে, আর কি থাকতে হবে? উপকারিতা বা উপকারিতা দিয়ে আমরা কী উপকার পাবো সে দুটি থাকতে হবে। এটা হচ্ছে কার বাণী? জিমারমান ওনার মত। আচ্ছা, এরপরে দেওয়া আছে এই দুটি গুণ আছে বলে সম্পদ ব্যবহারে মানব কল্যাণে। আর আমরা এই দুইটা গুণ সম্পদে আছে, এর জন্য আমরা মানব কল্যাণে সম্পদগুলো ব্যবহার করা হয়। আর্থ সামাজিক উৎকর্ষ সাধন সম্ভব হয়েছে, তাই সম্পদ ও তার ব্যবহার মানব সমাজের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই কারণগুলো থাকার জন্যই সম্পদগুলো মানুষের ব্যবহারের জন্য এবং সমাজের উন্নয়নের জন্য একটা ওতপ্রোতভাবে জড়িত আছে। উল্লেখযোগ্য প্রকৃতি, মানুষ এবং সমাজ, সংস্কৃতি, তথা বিজ্ঞান প্রযুক্তির মিথস্ক্রিয়ার ফলেই একটি সম্পদের সৃষ্টি হয়। মানুষ সম্পদের সঙ্গে দুই ধরনের যন্ত্র, সম্পদের উৎপাদক হিসাবে, সম্পদের উপভোক্তা হিসাবে। মানুষের দুইভাবে সম্পদের সঙ্গে জড়িত, একটি হচ্ছে সম্পদের উৎপাদক আর একটি হচ্ছে সম্পদের উপভোক্তা হিসাবে, কনজিউমার হিসাবেও জড়িত আছে। মানুষের প্রয়োজনীয় বহু সম্পদ যদিও প্রকৃতি যোগান দেয়, এর অধিকাংশ মানুষ প্রয়োজন অনুসারে ব্যবহার করে উপযোগী করে তোলে। মানুষের সব সম্পদ মানুষকে কী দেয়? প্রকৃতি দেয়, কিন্তু প্রকৃতি থেকে কোনো সম্পদ মানুষ অন্য কোনো কাজে লাগানোর জন্য নিজেরভাবে করে নেয় এবং তদুপরি প্রকৃতিতে উপলব্ধি সামগ্রীগুলো কার্যকারিতা উপকারিতা সম্পর্কে কোনগুলো মানুষের জ্ঞানের দ্বারা উদ্ঘাটন করে। মানুষের জ্ঞানের পরিসর বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন সম্পদের সৃষ্টি হয়েছে এবং ব্যবহার হয়েছে। অর্থাৎ প্রাকৃতিকভাবে উপলব্ধ সম্পদ ছাড়া অনেক সম্পদ, যেমন প্রযুক্তি, দুয়ার, রাস্তাঘাট, স্কুল, কার্যালয় যেগুলো বানানো হচ্ছে, এগুলোকে মানুষ কী বলে? মানুষ নিজে প্রকৃতি থেকে পাওয়া জিনিসগুলো দিয়ে মানুষ নিজে তৈরি করে, আর এটাকে আমরা কি বলি? মানব সৃষ্ট সম্পদ বলি। এই যত মানব সৃষ্ট একটি সম্পদ, এটা হচ্ছে একটি সেতু। একটি সেতু মানুষ রড, এই লোহা বা যেগুলো দিয়ে এইগুলো বানানো হয়েছে, কংক্রিট, এগুলো দিয়ে বানানো হয়েছে, এগুলো যদিও প্রকৃতি থেকে পাওয়া গেছে, কিন্তু তারপরেও মানুষ এগুলো বানিয়েছে, এর জন্য এগুলোকে মানব সৃষ্ট সম্পদ বলা হয়। আর মানব সৃষ্ট সম্পদ হতো না যদি প্রাকৃতিক পরিবেশের সম্পদগুলো আমরা পেতাম না। তদুপরি সম্পদের উৎপাদক বা সৃষ্টি করে মানুষ এক প্রকার সম্পদ, যাকে মানব সম্পদ বলে গণা হয়। আর মানুষ যেহেতু এই প্রকৃতির যে কার্যক্রমের সঙ্গে জড়িত এবং উপভোক্তা এবং সৃষ্টিকর্তা, সেই হিসাবে মানবসৃষ্ট সম্পদের জন্য মানুষকেই আমরা মানব সম্পদ হিসাবে বলতে পারি। মনে রাখা জরুরি যে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সম্পদের ব্যবহারের তারতম্য নির্ভর করে মানুষের চাহিদা পরিবর্তন এবং নতুন প্রযুক্তির উন্নয়নের উপর। তাই একটি সম্পদের অর্থ, স্থান এবং কাল ভেদে ভিন্ন ভিন্ন হয়। কি বলেছে যে মানুষের চাহিদার পরিবর্তন, মানুষের চাহিদা যে আছে, চাহিদা আমার আজকে এটি লাগবে, কালকে এটি লাগবে, এবং নতুন প্রযুক্তির উন্নয়নের উপর মানুষের একটা সম্পদের অর্থ, স্থান, কাল ভেদে ভিন্ন ভিন্ন হয়। যেমন
একটি জায়গায় নদী আছে, সেখানে যদি সেতু বানানো হয়, কিন্তু একটি মরুভূমিতে আমরা সেতু বানাতে পারবো না, সেখানে সেতুটা কী হবে, মানে তাদের কাজে আসবে না। এজন্য এখানে যত জরুরি, কিন্তু এখানে জরুরি না। এর জন্য বলেছে সে সম্পদ স্থান এবং কাল ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। একটি জায়গা থেকে আরেকটা স্থান বা কাল হিসাবে বিভিন্নতা দেখতে পায়। সম্পদ কিন্তু পরিবর্তনশীল। সম্পদগুলা কি পরিবর্তনশীল। আজ কোনো একটি সামগ্রী মানুষের দ্বারা ব্যবহৃত না হলেও বা মানুষের পক্ষে অপকারী হলেও বা ভবিষ্যতে সেই একই সামগ্রী মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে। আজকে যদি একটি জিনিস আমরা ব্যবহার করতে পারছি না, কিন্তু আগামী দিনে যদি এটা সম্বন্ধে গবেষণা করা হয় এবং এর থেকে লাভ কতটুকু, লস কতটুকু, সেগুলো সম্বন্ধে আলোচনা করা হয়, তাহলে সেটাও একদিন না একদিন মানব কল্যাণে কীভাবে আসতে পারে। এই সামগ্রীগুলোর মধ্যে যেগুলো মানুষের কোনো ধরনের উপকার বা অপকার সাধন করে না, সেগুলোকে নিরপেক্ষ বা নিষ্ক্রিয় সম্পদ বলা হয়। আর যে জিনিসগুলো মানুষের কোনো ক্ষতি করে না এবং লাভও করে না, সেই সম্পদগুলোকে আমরা কি বলি, নিরপেক্ষ সামগ্রী বা নিষ্ক্রিয় সামগ্রীও বলি। উদাহরণস্বরূপ, মানুষ যতদিন পর্যন্ত শক্তি উৎপাদন, কয়লা এবং খনিজ তেলের ব্যবহার শিখে উঠতে পারেনি, ততদিন এগুলো কেবল নিরপেক্ষ সামগ্রী হিসাবে ছিল। মানুষ যতদিন পর্যন্ত কয়লা, খনিজ তেল এগুলো আগে মানুষ জানতো না যে এগুলো কীভাবে ব্যবহার করা হয়, আর তাদের জন্য এগুলো নিরপেক্ষ সম্পদ ছিল। কিন্তু যখন মানুষ এগুলো সম্পদে জেনে নিয়েছে, সেগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ হিসাবে বিবেচনা করা হয়েছে। অন্যদিকে যে সকল সামগ্রী বা পরিবহন মানুষের অপকার সাধন করে, সেসব প্রতিরোধক বলা হয়। আর যে সামগ্রী বা জিনিস আমাদের মানুষের কী করে অপকার, মানে মানুষের জন্য দুষ্কর হয়ে দেখা, মানুষের জন্য ভালো মন্দ করে, ভালো করে না, সেই জিনিসগুলোকে আমরা কি বলি, প্রতিরোধক, রেজিস্ট্যান্স বলা হয়। উদাহরণস্বরূপ, অনুর্বর মাটি, বন্যাপীড়িত অঞ্চল একটি প্রতিরোধক। এইদিকে বন্যার জলে এই ঘরবাড়িগুলো কী হচ্ছে, পুরো ডুবিয়ে নিয়েছে, এগুলোকে আমরা প্রতিরোধক বলি। এখন পশ্চিমবঙ্গ দামোদর নদীর জল প্রতিনিয়ত বন্যা সৃষ্টি করতো। দামোদর যে আছে নদ, সেটি কী করতো, বন্যার সৃষ্টি করতো। এখন সেই দামোদর নদীর উপর বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় এবং জলসিঞ্চন ব্যবস্থা করা হয়। এর আগে পর্যন্ত দামোদর নদীতে প্রতিরোধক হিসাবে গণ্য করা হয়। সুতরাং মানুষের জ্ঞানের প্রসার এবং বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের ফলে পৃথিবীতে উপলব্ধ এই বহু নিরপেক্ষ এবং প্রতিরোধ সমাজক। আর দামোদর নদী যেটা আছে, সেটিকে কী করা হয়েছে, দামোদর নদীতে বাঁধ নির্মাণ করে এটা থেকে জলবিদ্যুৎ অর্থাৎ কারেন্ট উৎপাদন করা হয়েছে। এই কারেন্ট দ্বারা অনেক মানুষ এখন সাহায্য পাচ্ছে। মানুষের লাভ হচ্ছে। এখন এই দামোদর নদী আগে ছিল প্রতিরোধক, আর এখন কি হয়েছে, এখন প্রতিরোধক থেকে কি হয়ে গেছে, বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে এগুলো আমাদের কাজে এসে গেছে, আর আমরা এখন এগুলোকে সম্পদ বলে অভিহিত করতে পারবো। এরপরে কি সুপ্রচেষ্টার ফলে মানব সম্পদে রূপান্তরিত হয়েছে, এটি রূপান্তরিত হয়ে গেছে। সম্পদের এই পরিবর্তনশীল বৈশিষ্ট্যের জন্য আজ উপকার বলে গণ্য একটি সামগ্রী বা সংগঠন কালস্রোতে উপকার বা নিষ্ক্রিয় সামগ্রীতে রূপান্তরিত হতে পারে। আর আজকে যদি আমরা একটা সম্পদ একটি যদি উপকার করে, আর আগামী দিনে সেই সম্পদ আমাদের উপকার করতে পারে। অর্থাৎ সামগ্রিক পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে সম্পদের ধারণা এবং তার আহরণের ব্যবহারের পরিবর্তন ঘটে। সামাজিক পরিবর্তনের কালস্রোতে আমাদের অপকার এবং অপকার দুটি রূপান্তরিত হতে পারে। যদি অপকার করে সেটি উপকারও করতে পারে, উপকার যেটি করে সেটি অপকারও করতে পারবে। আচ্ছা, এরপরে দেখে নেই, উল্লেখযোগ্য যে বহু ক্ষেত্রে সম্পদ এবং সম্পত্তি একে বলে গণ্য করা হয়। সম্পদ এবং সম্পত্তি এক বলে গণ্য করা, কিন্তু অর্থনীতির সূত্র অনুযায়ী যে সকল সামগ্রী বিনিময় মূল্য রয়েছে সেগুলো সম্পত্তি। আসলে অর্থনৈতিক ভূগোলে যেটা আছে, সেটাতে অর্থনৈতিক সূত্র যদি আমরা প্রয়োগ করি, সেগুলোতে কী বলবে, যে জিনিসগুলার সম্পদ বহু আছে, কিন্তু সম্পত্তি কাকে বলা হয়, সব সম্পদকে যদি আমরা এগুলোর বাজার মূল্য হিসেবে বিনিময় মূল্য, মানে বিক্রি করে একটি মূল্য পাওয়া যায়, তাকেই আমরা কি বলবো, সম্পত্তি। মনে রাখতে হবে যে ব্যবহারকারী উপযোগী হওয়া সম্পত্তির যোগান তুলনামূলক সীমিত এবং তা একজনের কাছ থেকে একজনের কাছে মূল্যের বিনিময়ে হস্তান্তর করতে পারে। আর আমাদের সম্পত্তির যে যোগান, সেগুলো তুলনামূলকভাবে সীমিত, মানে কম আছে। অনেক জঙ্গলে গাছ আছে, কিন্তু সব গাছগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না।
যে গাছগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা বিক্রি করে টাকা পেতে পারি। আর এটাকে আমরা কি বলবো? সম্পত্তি। ভূমি, ঘর দুয়ার, যন্ত্রপাতি, কোম্পানির অংশ ইত্যাদি সকল কিছু সম্পত্তি। এই ভূমি মানে জমি, ঘর দুয়ার, যন্ত্রপাতি সেগুলি কোম্পানির অংশ, সেগুলি কি হচ্ছে? একটি সম্পত্তি। এর বাজার মূল্য আছে, এটির মূল্য আছে। যদি আমি আজকে বিক্রি করে দিই সেগুলোর টাকা পাবো। কিন্তু সূর্যরশ্মি, বায়ু, জল, মৃত্তিকা, নদী, হ্রদ, শিক্ষা, সামাজিক অনুষ্ঠান, উপযুক্ত সরকার, জনস্বাস্থ্য ইত্যাদি সম্পত্তির শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয় না। আর এগুলো এই যে সূর্যরশ্মির কেউ যদি বিক্রি করে তাহলে টাকা পাবে, কেউ টাকা দিবে? এটাতে দিব না। বায়ু, জল এবং মৃত্তিকা, মাটি, এটা নদী, হ্রদ, এগুলো আমরা বেচতে পারবো না, টাকা পাবো না। এটা বিক্রি করে আমরা টাকা পাবো না। সেই জন্য এইগুলোকে আমরা কি বলি? সম্পত্তি বলি না। এগুলো সম্পদ হতে পারে কিন্তু সম্পত্তি না, কারণ এর কিছু কিছু অপর্যাপ্ত এবং অন্য কিছু কাজে আসে, কিছু আছে যা হস্তান্তরযোগ্য নয়। কিছু আছে অপর্যাপ্ত মানে অশেষ বেশি, কিন্তু আমরা এগুলো কী করতে পারবো? বিক্রি করতে পারবো না। এবং কিছু আছে কি হস্তান্তর করা যাবে না। যদি আমি এখন সূর্যরশ্মি বিক্রি করে দিই, তাহলে সূর্যরশ্মিটা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা হস্তান্তর কীভাবে করবো? এটা তো সব দিকে ছড়িয়ে আছে, তার বাজার মূল্য নেই, এগুলোর বাজার মূল্য। সুতরাং সকল সম্পত্তি সম্পদ, কিন্তু সকল সম্পত্তি সম্পদ মানে যেগুলো আমরা সম্পত্তি আছে সেগুলি হচ্ছে সম্পদ, কিন্তু সকল সম্পদ যেগুলো আছে সেগুলা সম্পত্তি হয় না। এখানে একটি চার্ট দেওয়া আছে সেগুলা সম্পদ সৃষ্টি প্রক্রিয়া অনুসারে, সৃষ্টির অনুসারে কীভাবে প্রাকৃতিক সম্পদ, মানবসৃষ্ট সম্পদ এবং মানব সম্পদ তিনটা আছে। গঠন অনুসারে বানানো, জৈব সম্পদ এবং অজৈব সম্পদ। এবার উপলব্ধ স্থায়িত্ব অনুসারে নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদ। মালিকানার তিন হচ্ছে ব্যক্তিগত সম্পদ, জাতীয় সম্পদ এবং আন্তর্জাতিক সম্পদ। আচ্ছা, এখানে এখানে সম্পদের শ্রেণীবিভাগ এগুলো দেওয়া আছে। সম্পদের শ্রেণীবিভাগ কীভাবে আছে, সম্পদের শ্রেণীবিভাগ এবং তার ব্যবহার, সম্পদকে কীভাবে শ্রেণীবিভাগ বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে সেগুলো সম্পদে এখানে আলোচনা করা হয়েছে। পৃথিবীতে বহু প্রকারের সম্পদ পাওয়া যায়। অনেক ধরনের সম্পদ তো একটি, কিন্তু সম্পদকে আমরা বিভিন্নভাবে ভাগ করে নিয়েছি। যেভাবে পৃথিবীতে বিভিন্ন ধরনের অসংখ্য সম্পদ পাওয়া যায়, অনুরূপ এর বিভাজন বিভিন্ন ধরনের করতে পারি। আমরা বিভিন্ন সম্পদ যেভাবে পাই সেভাবেই আমরা এগুলোকে বিভিন্ন ধরনের আমরা ভাগও করতে পারি। সৃষ্টি প্রক্রিয়া অনুসারে সম্পদকে সমূহকে বৃহৎ অর্থে প্রাকৃতিক, মানবসৃষ্ট এবং মানব সম্পদ হিসাবে ভাগ করা হয়েছে। সৃষ্টিগত অনুসারে বা বানানো অনুসারে আমরা কী পারি? প্রাকৃতিক সম্পদ যেগুলো প্রকৃতি বানিয়ে দিয়েছে, মানবসৃষ্ট প্রকৃতি থেকে যে জিনিসগুলো নিয়ে আমরা মানুষ দ্বারা তৈরি, যেমন সেতু, রোড, এগুলো মানবসৃষ্ট। এবং মানব সম্পদ মানুষ, যে মানুষকে আমরা পড়ালেখা করে একটি মানব সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। তদুপরি সমূহ সম্পদকে জৈবিক এবং অজৈবিক সম্পদ, নবীকরণযোগ্য এবং নবীকরণযোগ্য অযোগ্য সম্পদ। এগুলো আরও কীভাবে ভাগ করতে পারি? জৈবিক সম্পদ এবং অজৈবিক সম্পদ। জৈবিক সম্পদ যেগুলা আর অজৈবিক সম্পদ যেগুলা সেগুলাও আমরা ভাগ করতে পারি। এবং নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদ, মানে নবীকরণযোগ্য যেগুলো সূর্যরশ্মি, আলো, বাতাস, এগুলো নবীকরণযোগ্য সম্পদ, কারণ এগুলো আরেকবার ইউজ করা যাবে। অনবীকরণযোগ্য যেগুলো একবার ইউজ করা গেলে আর ইউজ করা যাবে না। আর ব্যক্তিগত এবং জাতীয় আন্তর্জাতিক সম্পদ। ব্যক্তিগত সম্পদ যদি হয় তোমার ঘর বাড়ি, তোমার টাকা পয়সা। জাতীয় সম্পদ যেগুলো আছে সেগুলো স্কুল কলেজ, এগুলো জাতীয় সম্পদ। এবং আন্তর্জাতিক সম্পদ যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন নদ নদী, এগুলো আন্তর্জাতিক সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। আচ্ছা, এরপরে যদিও সমূহ সম্পদকে ভিন্ন ভিন্ন প্রকারে ভাগ করা হয়, তবে বিভাজনের তালিকা বহু সম্পদ। আচ্ছা, এখানে কোথায় চলে গেল? এখানে কী দেওয়া আছে? তদুপরি সম্পদসমূহ। আচ্ছা, এখানে যদিও সম্পদসমূহকে বিভিন্ন ভিন্ন প্রকারে ভাগ করা যায়, তবুও বিভাজনের তালিকায় বহু সম্পদ উপর্যুপরি অবস্থান করে থাকতে দেখা যায়। উদাহরণস্বরূপ উদ্ভিদ একটি প্রাকৃতিক সম্পদ এবং তা একটি জৈবিক সম্পদ। নবীকরণযোগ্য সম্পদ। উদ্ভিদ একটি প্রাকৃতিক সম্পদ, কিন্তু এটি জৈবিক সম্পদ এবং নবীকরণযোগ্য সম্পদ। যদিও প্রাকৃতিক সম্পদ এটা, সেইভাবে সেটি জৈবিক সম্পদ। মানে যদি এটি
মাটিতে পড়ে যায় এবং এটি পুরোপুরি মাটিতে মিশতে পারবে, এটা হলো জৈবিক সম্পদ। এবং নবীকরণযোগ্য সম্পদ, আবার গাছ একটি লাগিয়ে আমরা গাছ বড় করতে পারবো, এমনকি উদ্ভিদ ব্যক্তিগত বা জাতীয় সম্পদও হয়। হ্যাঁ, উদ্ভিদ কি একটি ব্যক্তিগত, তোমার নিজের বাড়িতে যদি গাছ থাকে সেটি তোমার নিজের ব্যক্তিগত, হ্যাঁ, এবং জাতীয় সম্পদও আছে। কয়েকটি উদ্ভিদ যদি জাতীয় স্তরে লাগানো হয় সেগুলো আমরা জাতীয় স্তরের সম্পদ বলবো, যেমন ফরেস্ট, হ্যাঁ, বড় বড় ফরেস্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে জাতীয় সম্পদ। বিভিন্ন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বা এগুলোতে যে গাছগুলো আছে সেগুলো কী হচ্ছে, সেগুলো জাতীয় সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। ঠিক অনুরূপভাবে সোনা একটি প্রাকৃতিক সম্পদ এবং তাই এটি একটি অজৈবিক সম্পদ। সোনা হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ আর এটি অজৈবিক সম্পদ, এটি মাটির সাথে মিশতে পারবে না। তাছাড়াও সোনাকে অনবীকরণযোগ্য সম্পদ, অনবীকরণযোগ্য মানে সোনা আমরা সৃষ্টি করতে পারবো না, যে সোনা আছে সেটাই থাকবে, সোনা আমরা কোনোদিন সৃষ্টি করতে পারি না। আরেকটা সোনা তৈরি করতে আমরা পারবো না। আর এটি ব্যক্তিগত আর জাতীয় সম্পদ হিসাবেও আসে। ব্যক্তিগত কিভাবে, তোমার নিজের, যদি তুমি নিজে বানিয়ে ফেলো সোনা তাহলে তোমার নিজের ব্যক্তিগত, আর যদি জাতীয় সম্পদ বলা হয় তাহলে বিভিন্ন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন যেগুলো এই ব্যাংক আছে সেগুলো সোনা ক্রয় করে রাখে, যখন সোনার দাম বৃদ্ধি পাবে তখন সেগুলো বিক্রি করে টাকা বানায়, এগুলো হচ্ছে জাতীয় সম্পদ। আচ্ছা, এরপরে সোনা যে পাওয়া যায়, সোনা এক জায়গায় যদি পাওয়া যায় সেটা তোমার পার্সোনাল সোনা হবে না, সেটি হবে জাতীয় সম্পদে। হ্যাঁ, এটি মূল্য নির্ধারণ কে করবে, আমাদের সরকার, সেটি হচ্ছে জাতীয় সম্পদ। এরপরে দেখে নেই প্রাকৃতিক মানবসৃষ্ট সম্পদ এবং মানব সম্পদ। প্রাকৃতিক সম্পদ, মানবসৃষ্ট সম্পদ এবং মানব সম্পদ হবে যে সকল সম্পদ, যেমন সূর্যের রশ্মি, বায়ু, জল, পলিপ, গাছপালা, জীবজন্তু, খনিজ পদার্থ, নদ নদী ইত্যাদি হলে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়ে প্রকৃতিতে ব্যাপ্ত হয়ে থাকে। হ্যাঁ, এগুলো প্রকৃতি দ্বারা সৃষ্টি, সূর্যরশ্মি, জল, বায়ু, এগুলো প্রকৃতি দ্বারা সৃষ্টি, এগুলো। হ্যাঁ, আর এইগুলিকে আমরা কি বলি, প্রাকৃতিক সম্পদ বলি। প্রাকৃতিক সম্পদ কঠিন, তরল, গ্যাসীয়, ধাতব এবং অধাতব স্থানে পাওয়া যায়। প্রাকৃতিক সম্পদ যেমন কঠিন হিসাবে পাওয়া যায়। হ্যাঁ, কঠিন হিসাবে যদি পাওয়া যায় তাহলে কীভাবে, লোহা, তামা, এগুলো তরল যেমন জল, আর গ্যাসীয় গ্যাস হিসাবে পাওয়া যায়, যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো অধাতব অবস্থায়, ধাতব বা অধাতব এগুলো পাওয়া যায়। অনেক দিন কাঁচামাল হিসাবে শিল্প, কলকারখানা ইত্যাদি ব্যবহার করা হয়। অনেক দিন কাঁচামাল হিসাবে শিল্প, কলকারখানা ইত্যাদিতে ব্যবহার করা হয়। তদুপরি কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি প্রাকৃতিক সম্পদ যেগুলো আমরা শক্তির উৎস হিসাবে ব্যবহার করি। আমরা জানি যে প্রকৃতি থেকে আবরিত বহু সামগ্রী প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন প্রযুক্তির দ্বারা রূপান্তরিত এবং মানুষের ব্যবহারযোগ্য করে তোলা হয়। উদাহরণস্বরূপ বাঁশ থেকে কাগজ, কাপাস থেকে কাপড়, খনিজ তেল থেকে নানা ধরনের রং, নেপথিলিন, কৃত্রিম নাইলন কাপড়, রাসায়নিক সার, কীটনাশক দ্রব্য, সাবান, প্লাস্টিক সামগ্রী ইত্যাদি মানুষের প্রচেষ্টার ফলে উৎপাদিত এই ধরনের সামগ্রীকে মানবসৃষ্ট সম্পদ বলা হয়। যেগুলো আমরা সম্পদ প্রকৃতিতে পাই, কিন্তু এগুলো প্রকৃতিতে পাওয়ার ফলে এগুলো আমরা কাজে আসে না, এগুলো আমরা মানুষ কী করি, নিজের উপযোগী করে তুলি, নিজেরভাবে উপযোগী করতে পারি, সেগুলোকে আমরা কী বলি, মানবসৃষ্ট সম্পদ। এই সকল গুণ থাকার ফলে মানুষের সম্পদ মানব সম্পদ আখ্যা দেওয়া হয়। আর এই যে প্রযুক্তি, কর্মদক্ষ, এগুলো যদি মানুষ পারতো না তাহলে এগুলো হতো না, এর জন্য মানুষকেও কী বলা হয়, মানব সম্পদ বলা হয়। প্রকৃতপক্ষে মানুষই সম্পদের সৃষ্টিকর্তা। একটি সম্পদ যেটা আছে সেটিকে কে বলবে যে এটি সম্পদ হচ্ছে কি সম্পদ কি না, সেটি মানুষই বলবে। আচ্ছা, মানব সম্পদ দ্রুত বিকাশের ফলে জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশ প্রয়োজনীয় বহু প্রাকৃতিক সম্পদের অভাবে ভুগলেও বা সে সকল দেশে শিল্পের জন্য প্রয়োজনীয় নিজস্ব কাঁচামালের অভাব আছে। যদিও কেবল সম্পদের উপর নির্ভর করে আজ তারা পৃথিবীর একটি অগ্রণী এবং সমৃদ্ধশীল হিসাবে পরিগণিত হয়েছে। যদিও এই যে জায়গাগুলো সুইজারল্যান্ড, জাপান, তাইওয়ান, এগুলোকে কী আছে, যেগুলো তাদের কাছে প্রয়োজনীয় যেগুলো সম্পদ সেগুলো নাই, কিন্তু তাদের যে মানব সম্পদ আছে তার জন্য তারা একটি সমৃদ্ধশালী দেশ হয়ে আছে। জৈব এবং অজৈব সম্পদ। প্রাকৃতিক গঠন অনুসারে সম্পদের মধ্যে যেসব প্রাণ বা জীবন আছে তাকে জৈবিক সম্পদ বলা হয়। যে সম্পদগুলোর মাঝে জান আছে তাকে কি বলে, জৈব সম্পদ। আর যেসব নির্জীব বা প্রাণহীন তাদেরকে আমরা অজৈব সম্পদ হিসাবেও বলি। যেমন জৈব সম্পদগুলি হলো প্রাণী, মাছ, শস্য ইত্যাদি জৈব সম্পদ। আর মাটি, শিলা, বায়ু, জলবায়ু,
খনিজ পদার্থ, কয়লা ইত্যাদি হলো অজৈব সম্পদ। কিন্তু জেনে রাখা ভালো যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উৎপত্তির দিক দিয়ে মূলত জৈবিক। বর্তমান অবস্থায় নির্জীব হওয়া এইসব সম্পদের অজৈবিক সম্পদের শ্রেণীভুক্ত করা যায়। মূলত এটা জৈবিক। আর বর্তমান অবস্থায় নির্জীব হওয়ার এই সম্পদকে অজৈব সম্পদ, মানে অজৈব সম্পদ কি এটা প্রাকৃতিক দিক দিয়ে কি বলে, উৎপত্তির দিক দিয়ে এগুলো হচ্ছে জৈবিক। কিন্তু আমরা যে বর্তমানে যে নির্জীব, মানে এটি প্রাণ নেই, এই জন্য আমরা এগুলোকে অজৈবিক হিসাবে বলতে পারি। নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদ। পৃথিবীর উপলব্ধ প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে কিছু সম্পদ ব্যবহারের পর একেবারে নিঃশেষ হয়ে যায় না এবং অন্য কিছু সম্পদ ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যায়। কোনো সম্পদ আছে এগুলো শেষ হয়ে যায়, কিন্তু কোনো সম্পদ আছে যেগুলো শেষ হয়ে যায় না। এই সম্পদগুলো অনবরত ব্যবহার করতে থাকলে নবীকরণ এবং পুনঃপ্রক্রিয়া কখনো একেবারে নিঃশেষ না হওয়ার মতো করে রাখতে পারি। যেমন নবীকরণযোগ্য সম্পদ পুনর্নবীকরণ পুনঃসৃষ্টি কম সম্পদ বলা হয়। নবীকরণযোগ্য সম্পদ যেটা আছে সেটা আমরা আবারও কী করতে পারবো, নবীকরণ মানে আবারও নতুনভাবে সেটা তৈরি করতে পারবো। যেমন সূর্যের রশ্মি, বায়ু, জল, গাছপালা, জীবজন্তু, মানুষ, শস্য ইত্যাদি নবীকরণযোগ্য সম্পদ। এগুলোকে আমরা যদি একবার শেষ হয়ে যায় আরেকবার কী করতে পারবো, এগুলোকে তৈরি করতে পারবো। এই সম্পদগুলি প্রাকৃতিক বুকে সহজে সৃষ্টি হয়। আর এগুলো আমাদের প্রকৃতিতে কীভাবে সহজে সৃষ্টি হতে পারে। অবশ্যই গাছপালা এবং প্রাণীর কিছু প্রজাতি অতি মাত্রায় ব্যবহার তথা নানা প্রযুক্তির নতুবা মানবজাতির কারণে চিরকালের জন্য বিলুপ্ত হয়েছে। যেমন অন্যদিকে যে সকল সম্পদ, আর আমরা জানি যে প্রকৃতিতে বিভিন্ন ধরনের প্রজাতি এখন নাই। যেমন ডাইনোসর আগে ছিল, কিন্তু এখন ডাইনোসর পাওয়া যায় না, বিলুপ্ত, শেষ, নাই একেবারে। এরপরে অন্য বহু প্রাণী আছে যেগুলো বাঘ, বাঘ আগে বহু বাঘ দেখা যেত, কিন্তু এগুলো এখন বর্তমানে বিলুপ্ত হচ্ছে। এগুলো আবার এগুলো যদিও নবীকরণযোগ্য, কিন্তু এগুলো আবার সৃষ্টি করা সম্ভব নয়। আচ্ছা, এরপরে যেমন সম্পদকে অনবীকরণযোগ্য সম্পদ কীভাবে বলা হয়। অনবীকরণযোগ্য সম্পদ হচ্ছে মানুষের সেগুলো আবার তৈরি করতে পারবে না। যেভাবে খনিজ তেল, খনিজ পদার্থ, তামা, সোনা এগুলো একবার যদি ইউজ করা হয় তাহলে এরপরে আমরা আর কী করতে পারবো না, এরপরে ব্যবহার করতে পারবো না, এরপরে আর ব্যবহারের উপযুক্ত থাকবে না। এগুলোকে আমরা অনবীকরণযোগ্য সম্পদ হিসাবে বলি। এইসব সম্পদ একবার ব্যবহার করলে চিরদিনের জন্য লোপ পায়, মানে একবার ব্যবহার করার ফলে আর কোনো দিন আমরা এগুলো ব্যবহার করতে পারবো না। তাই এই ধরনের সম্পদ যাদের সহজে শেষ হয় না তার জন্য এতে সুপরিকল্পিত হারণ ব্যবহারে গুরুত্ব প্রদান করা উচিত। আর এগুলো যেভাবে জলদি শেষ হয়ে না যায় সেই জন্য আমরা এগুলো আর ধীরে ধীরে ব্যবহার করব। বা একটি মানদণ্ড রেখে দেব যে এই এতটুকুর পরে আমরা এই বছর আর ইউজ করব না এটা, তাহলে বেশি দিন ধরে আমরা এগুলো ইউজ করতে পারবো। পৃথিবীতে উপলব্ধ সকল সম্পদকে মালিকানাধীন ভিত্তিতে ব্যক্তিগত, জাতীয় এবং আন্তর্জাতিক সম্পদ হিসাবে বিবেচনা করে। মানুষের নিজ সকল বা অধিকৃত ভূমি সম্পদের নিজস্ব ভালো গুণ, যেমন পালন, চরিত্র, শিক্ষা, কর্মদক্ষতা ইত্যাদি ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদ গুণগুলো যেগুলো মানুষের নিজের আছে, যেমন একটি মানুষের নিজের বাড়ি আছে, নিজের ঘর আছে, সেটা হচ্ছে তার নিজের সম্পদ, এগুলোকে ব্যক্তিগত সম্পদ বলা হয়। একটি দেশের তত্ত্বাবধানে দখলকারী সকল সম্পদ যেমন রাস্তাঘাট, ভূমি, নদ নদী, সেতু, অভয়ারণ্য এগুলো হচ্ছে কি প্রশাসনিক, এগুলো হচ্ছে জাতীয় সম্পদ। তুমি যদি এখন একটি বলো যে আমার নদীটা পুরোপুরি আমার, সেটি তো হবে না, সেটি হচ্ছে জাতীয় স্তরের সম্পদ। কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান হলো একটি জাতীয় সম্পদ। অন্যদিকে সকল জাতীয় সম্পদ এবং সমগ্র বিশ্বের অধীনে থাকা সম্পদ যেমন সাগর, মহাসাগর আর তার খনিজ সম্পদ, জীবজন্তু, বায়ুমণ্ডল, অরণ্য অঞ্চল এগুলো একসঙ্গে মিলিয়ে আন্তর্জাতিক বা বিশ্ব সম্পদ বলা হয়। কারণ এই সকল সম্পদ বিশ্বের মানবজাতির কল্যাণে ব্যবহৃত হয়, বিশ্বের মানবজাতি হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে কি আছে, সম্পদের সংরক্ষণ, অর্থ এবং প্রয়োজনীয় পদ্ধতি। সম্পদ সমূহের বিশেষ করে প্রাকৃতিক সম্পদ পৃথিবীর সকল স্থানে সমান পাওয়া যায় না। এর মধ্যে বহু প্রাকৃতিক সম্পদ আবার অনবীকরণযোগ্য, ক্ষয়শীল অর্থাৎ সীমিত। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি তথা আনুষঙ্গিক কারণে মানব সভ্যতার বিকাশের জন্য বিকাশের সঙ্গে সঙ্গে এইসব প্রাকৃতিক সম্পদের ব্যবহার সমগ্র পৃথিবীতে দ্রুত তালে বৃদ্ধি পেয়েছে। আমেরিকা, কানাডা, জাপান, জার্মানি, ইংল্যান্ড ইত্যাদি দেশগুলো যদিও চীন এবং ভারতবর্ষের মতো জনবহুল নয়, তথাপি এইসব দেশে প্রাকৃতিক সম্পদের ব্যবহার অত্যাধিক।
উল্লেখযোগ্য যে এই দেশগুলো অর্থনৈতিক উন্নয়নে সমগ্র বিশ্বে শীর্ষ স্থান লাভ করতে সক্ষম হয়েছে, যার মূলে রয়েছে খনিজ সম্পদ সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার করবার এবং তৎসহ উন্নয়নশীল দেশে জনবিস্ফোরণের জন্য বৃদ্ধিপ্রাপ্ত নবীকরণযোগ্য সম্পদ নিঃশেষ হয়ে যাওয়ার এই ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। আর আমরা যে নবীকরণযোগ্য সম্পদ, অনবীকরণযোগ্য সম্পদ সেগুলো কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। মানুষ এগুলো বেশি কনজিউম করছে, গাছপালা যেগুলো মানুষ অনেক কেটে ফেলছে ঘর বাড়ি বানানোর জন্য, এর জন্য এগুলো বর্তমানে শেষ হওয়ার ইঙ্গিত আছে। সম্পদ সংরক্ষণের কর্মসূচি হাতে নেওয়া উচিত। আর আমাদের এর জন্য কী করতে হবে, সম্পদকে সংরক্ষণ করতে হবে, একটি বাঁচিয়ে তুলতে হবে। যেহেতু প্রাকৃতিক সম্পদের উৎপাদনের ব্যবহার প্রাকৃতিক পরিবেশের উপর বিশেষভাবে প্রভাব ফেলে, তাই সম্পত্তি প্রাকৃতিক সংরক্ষণের উপর বেশি গুরুত্ব দিতে হবে। প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে সেগুলোর উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের বর্তমানে পরিবেশের কী হবে, প্রাকৃতিক সম্পদ যদি না থাকে তাহলে পরিবেশে একটি অস্থিরতা তৈরি হবে এবং কোনো দিন গরম বেশি, কোনো দিন ঠান্ডা বেশি, সেরকম একটি অন্য একটি পৃথিবী আমরা অন্য একটি পৃথিবীর একটি কী হব সম্মুখীন হয়ে যাবে। আমরা গরমের এবং ঠান্ডায় কোনো দিন বৃষ্টি হবে, কোনো দিন বৃষ্টি হবে না, এরকম একটি দ্বারপ্রান্ত এসে দাঁড়াতে পারে। সম্পদের ব্যবহার এবং তার সংরক্ষণ অতপ্রভাবে জড়িত। সম্পদের ব্যবহার এবং তার সংরক্ষণ, সম্পদ কতটুকু ব্যবহার করব এবং কতটুকু সংরক্ষণ করব, এগুলো দুইটা আমরা অতপ্রভাবে একটি অপরের সাথে মিলিত। সাধারণত কোনো ধরনের বিনাশ বা অপব্যবহার না করে সম্পদের সম্ভাব্যপূর্ণ ব্যবহার করা কার্য সম্পদ সংরক্ষণ বলা হয়। যেমন সম্পদ সংরক্ষণ কাকে বলে, যদি আমি একটি বালতিতে জল আছে, কিন্তু বালতিতে জল আমি পা ধুয়ে নেব, কিন্তু পা ধোয়ার পরেও এই বালতির জলগুলো পুরোপুরি ফেলে দিলাম, তাহলে কি হবে, আমার সম্পদ যেগুলো আছে এই বালতির জল সেগুলো বিনাশ হয়ে যাবে। কিন্তু আমি যদি একটু ইউজ করি, বাকিগুলো রেখে দেই, তাহলে সম্পদের কি হবে, সংরক্ষণ হবে। একেই আমরা সম্পদের সংরক্ষণ বলি। অর্থাৎ সম্পদ সংরক্ষণের মূল উদ্দেশ্য হলো আমরা প্রকৃতি থেকে আমাদের প্রয়োজনীয় সম্পদ এমনভাবে আহরণ করব যাতে এর দ্বারা আমরা সকলে বহুকাল ধরে উপকৃত হতে পারি। আর এর দ্বারা সম্পদ যেগুলো আমরা নিব, সেগুলো দ্বারা আমরা অনেক দিন ধরে এই সম্পদগুলো পেতে পারি। একদিনে যদি সারা সম্পদ ইউজ করে নেই, তাহলে বাকি আরও মানুষ রয়েছে, সেগুলো এই সম্পদগুলা আর বিলুপ্ত হয়ে যাবে, পাবে না। উদাহরণস্বরূপ খনিজ তেল সংরক্ষণ বললে, খনিজ তেল প্রকৃতি থেকে আহরণ করে কোনো ধরনের অপচয় না করে মানব কল্যাণে যদি সঠিক রূপে বহুদিন যাবৎ ব্যবহার করতে পারি, সেরকম কার্যকেই বোঝাবে। আর যদি আমরা এই যে পেট্রোল ডিজেল এগুলো হচ্ছে খনিজ তেল, খনিজ তেল এগুলো যদি আমরা পৃথিবীর ভিতর থেকে বের করে এগুলো পর্যাপ্ত পরিমাণে না ইউজ করে কিছু ইউজ করে কিছু রেখে দেয়, তাহলে আমরা কী হবে, এগুলো সম্পদ সংরক্ষণ হবে। যদিও সম্পদ সংরক্ষণ অনবীকরণযোগ্য সম্পদের সঙ্গে মূলত জড়িত, সম্পদ সংরক্ষণ একটি হচ্ছে অনবীকরণযোগ্য সম্পদের সঙ্গে জড়িত। সম্পদ যেগুলো সংরক্ষণ করবো সেগুলো হতে হবে অনবীকরণযোগ্য সম্পদ, যেগুলো নবীকরণযোগ্য সম্পদ করা যায় না। আসলে সংরক্ষণের দ্বারা সকল রকম সম্পদের পক্ষে সমান প্রযোজ্য। আর সম্পদ যে আমরা ইউজ করব সেগুলো সকলের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন গাছপালা, ঘরবাড়ি, এগুলো যদিও নবীকরণযোগ্য সম্পদ, কিন্তু আমরা অনবীকরণযোগ্য সম্পদ যেগুলো আছে সেগুলোও রক্ষা করব, আবার নবীকরণযোগ্য সম্পদগুলিও রক্ষা করব। আচ্ছা, আজকে ভিডিওটা এতটুকু থাকুক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে।